আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ভাইবা ক্যান্ডিডেট, স্পেশালি আপনাদের মধ্যে যারা 45th বিসিএসের ভাইবা প্রার্থী হিসাবে ভাইবার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমি মিলন স্যার। ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আই উড লাইক টু কনভে দ্য মেসেজ দ্যাট ইন 44th BCS a question was asked, what is cultural colonialism? অর্থাৎ 44তম বিসিএসের ভাইবা বোর্ডে একটা প্রশ্ন করা হয়েছিল যে কালচারাল কলোনিয়ালিজম কি, এবং এই প্রশ্নটা আবার 45th বিসিএসও ভাইবাতে করতে পারে, কিংবা যেভাবে প্রশ্নটি করা হয়েছে পরবর্তীতে হয়তো অন্যভাবে প্রশ্নটি করতে পারে। তো একজন বিসিএস প্রার্থী, তার পরিচয় হলো সে বাংলাদেশের যে কোনো রিনাউন্ড একটা ইউনিভার্সিটি কিংবা যে কোনো একটা ইউনিভার্সিটি, সেটি ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন কর্তৃক অনুমোদিত কোনো পাবলিক ইউনিভার্সিটি কিংবা কোনো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে যখন সে গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করে, তখন তাকে সিভিল সার্ভিসে আসবার জন্য তাকে আহ্বান করা হয়। তো সেই পর্যায়ের একটা ছেলে বা একটা মেয়ের যে জ্ঞানের গভীরতা, তার পরিপক্কতা, তার বুদ্ধিমত্তা, তার বিচক্ষণ অনুযায়ী আসলে সিভিল সার্ভিসে তাকে নিয়োগ দেওয়া হয়। এখন ভাইবা বোর্ডের উত্তর একরকম হয়, লিখিতর একরকম উত্তর হয়, আর প্রিলিমিনারি উত্তর একরকম হয়। প্রিলিমিনারি পরীক্ষা যেটা এমসিকিউ পদ্ধতিতে, এখানে আসলে ম্যাচুরিটির কিছু নেই, শুধুমাত্র আপনাকে সার্কেল ফিল আপ করতে হয়। লিখিত পরীক্ষা আপনার যথেষ্ট ট্যালেন্টেড কিংবা মেরিটোরিয়াস হওয়ার একটা সুযোগ থাকে এবং সেটি প্রকাশ করার একটা সুযোগ থাকে। বাট আলটিমেটলি ভাইবাতে গিয়ে একজন প্রার্থী কি উপস্থাপন করে, তার নিজেকে উপস্থাপন করে নিজের মূল্যবোধ, চিন্তা, চেতনা, ভাবনা, দৃষ্টিভঙ্গি, তার পরিপক্কতা, তার বাচনভঙ্গি, তার শব্দচয়ন, তার আচার আচরণ, এগুলো সে প্রকাশ করে। বিজ্ঞ বোর্ড যদি মনে করে যে এই ছেলে বা এই মেয়েকে সিভিল সার্ভিসে নিয়োগ দিলে সে সিভিল সার্ভিসে যথেষ্ট ভ্যালু অ্যাড করতে পারবে, তার সিনিয়র অফিসারকে সে মান্য করবে, জুনিয়রদেরকে সে তার লিডারশিপ কোয়ালিটি দিয়ে তাদেরকে কন্ট্রোল করবে কিংবা তাদেরকে তার প্রতি আনুগত্য করবে, তখন সেই প্রার্থী আসলে আলটিমেটলি ভাইবাতে সর্বোচ্চ নম্বরটি পায় এবং সে চাকরিটি পায়। এখন আমি আপনাকে সংক্ষেপে যদি বলি, এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে ভাইবা বোর্ডে আপনাকে উত্তর দিতে হয় সামারি করে, অর্থাৎ ইউর আনসার শুড বি স্পেসিফিক টু দ্য পয়েন্ট। এখানে বাড়তি কথা বলার কোনো সুযোগ নেই, বেশি কথা বলার কোনো সুযোগ নেই। বেশি কথা কখন বলে একটা মানুষ? যখন সে ইম্যাচিউড হয়। আর ম্যাচিউড মানুষ অল্প কথা বলে বাট ম্যাক্সিমাম মেসেজ কনভে করে, তাই তার এই উত্তরের মধ্য দিয়ে। এখন যদি বলা হয় যে কালচারাল কলোনিয়ালিজমটা কি, এটাকে আমি যদি আপনাকে লিখিতর ভাষায় বলি, অনেক আনসার হতে পারে। কালচারাল কথাটা আসছে কালচার থেকে। কালচার শব্দটির অর্থ হচ্ছে সংস্কৃতি। সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? সংস্কৃতি বলতে আমরা বুঝি, অ্যাকর্ডিং টু ম্যাকাইভার, একজন সমাজবিজ্ঞানী, তার দৃষ্টিতে কালচার ইজ হোয়াট উই আর অ্যান্ড সিভিলাইজেশন ইজ হোয়াট উই হ্যাভ। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন কালচার অ্যান্ড সিভিলাইজেশন অ্যাকর্ডিং টু ম্যাকাইভার? ইফ ইউ আর আস্কড দিস টাইপ অফ কোশ্চেন ইন ইউর ভাইবা বোর্ড, in that case your answer should be or would be, or your answer is according to MacIver, sir, culture is what we are and civilization is what we have. বাট যদি আপনাকে ভাইবা বোর্ডে সংক্ষেপে জিজ্ঞাসা করা হয় সংস্কৃতি কি, তাহলে তার একরকম উত্তর হবে। সভ্যতা কি, তার একরকম উত্তর হবে। তাহলে কালচারাল শব্দটির অর্থ হচ্ছে যে সাংস্কৃতিক। সাংস্কৃতিক কথাটা আসছে সংস্কৃতি থেকে। সংস্কৃতি মানে হচ্ছে যে একটা জাতির কিংবা একটা গোষ্ঠীর কিংবা একটা নৃগোষ্ঠীর তার সার্বিক আচার আচরণ, তার জীবনযাপনের পদ্ধতি, তার জীবনযাপনের যে ক্রিয়া প্রতিক্রিয়া, তার জীবনযাপনের যে প্রণালী, তার জীবনযাপনের যে বিভিন্ন আদব কায়দা, অর্থাৎ তার খাদ্যাভ্যাস, তার পোশাক পরিচ্ছদ, তার আতিথেয়তা, তার ভাষা, তার মূল্যবোধ, তার চিন্তা চেতনা, এগুলো সবই কিন্তু সংস্কৃতির পাঠ। এবার আসি যদি বলে কলোনিয়ালিজম। এই কলোনিয়ালিজম শব্দটির অর্থ হচ্ছে যে ঔপনিবেশিকতা। ঔপনিবেশিকতা, তাহলে সাংস্কৃতিক ঔপনিবেশিকতা, এটিও আসলে অর্থ দাঁড়াচ্ছে কিসের? সেটি হচ্ছে কালচারাল কলোনিয়ালিজম। তাহলে প্রশ্নটি যদি আমি আবার করি, কালচারাল কলোনিয়ালিজম কি, এটির বাংলা অর্থ হচ্ছে যে সাংস্কৃতিক ঔপনিবেশিকতা কি। ঔপনিবেশিকতা থেকে আমি যদি তার পূর্বে আসি, তাহলে প্রথমে শব্দটি আসে উপনিবেশ। উপনিবেশ ইংরেজি কি? সেটা হচ্ছে কলোনি। তারপরে কি আসে? উপনিবেশবাদ মানে কলোনিয়ালিজম। এই উপনিবেশবাদ এবং ঔপনিবেশিকতা একই কথা, তাহলে কলোনিয়ালিজম। এরপর যারা এই উপনিবেশবাদ বা ঔপনিবেশিকতা এই ব্যবস্থা যারা কায়েম করে, প্রতিষ্ঠা করে, তাদেরকে বলে কলোনিয়ালিস্ট, তার মানে উপনিবেশবাদী। তাহলে এখন আমি আপনাকে কালচারাল ঔপনিবেশিকতা কিংবা কালচারাল কলোনিয়ালিজম বা সাংস্কৃতিক ঔপনিবেশিকতাকে যদি আমি ভাইবা উপযোগী উত্তর করে দিই, এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যাতে আপনি আমার এই কথাগুলো মনোযোগ সহকারে শোনেন, বোঝেন
এবং হুবহু আমার ভাষায় ভাইবা বোর্ডে উপস্থাপন করার দরকার নেই। এটি আপনার ভাষায় আপনি উপস্থাপন করবেন, বাট আপনাকে এই কনসেপ্টটা ক্লিয়ার হতে হবে। তাহলে একটা জাতি কিংবা একটা গোষ্ঠী বা একটা নৃগোষ্ঠী বা একটা সম্প্রদায় যখন তার নিজস্ব ভূখণ্ডের বাইরে অন্য কোনো ভূখণ্ডে গিয়ে দীর্ঘমেয়াদে কিংবা স্বল্প মেয়াদে, অল্প বা স্বল্প কিংবা বিস্তৃত এলাকা জুড়ে বসবাস করে সেই জাতির নিজস্ব কালচার বা নিজস্ব কৃষ্টি, সেটি ভাষা হতে পারে, মূল্যবোধ হতে পারে, আইন হতে পারে, চিন্তা চেতনা হতে পারে, এগুলো ওই জাতির মধ্য দিয়ে বলতে যেখানে তারা বসবাস করছে সেখানে যে বসবাসকারী জাতি, সেই জাতির মধ্য দিয়ে তাদের নিজস্ব চিন্তাধারা, নিজস্ব মূল্যবোধ, নিজস্ব পোশাক আশাক, নিজস্ব আইন কানুন, নিজস্ব ধ্যান ধারণা, এগুলো বাস্তবায়ন করবার চেষ্টা করে, সেগুলো দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তখন সেই ব্যবস্থাকে বলা হয় ঔপনিবেশিকতাবাদ। এবং এটি হচ্ছে সুনির্দিষ্ট একটি ঔপনিবেশিকতাবাদ, সেটি হচ্ছে সাংস্কৃতিক ঔপনিবেশিকতাবাদ। কথাটা আমি আবারও বলছি, একটা জাতি যখন অন্য কোনো অঞ্চলে দীর্ঘমেয়াদে, স্বল্প মেয়াদে, অল্প এলাকা জুড়ে, বিস্তৃত এলাকা জুড়ে বসবাস করে ওখানকার স্থানীয় জাতির সংস্কৃতির উপর যখন তার নিজস্ব সংস্কৃতিকে বেশি করে ফোকাস করে, বেশি করে প্রভাব বিস্তার করার চেষ্টা করে, তখন ওই জাতির এই ধরনের ব্যবস্থাকে কালচারাল কলোনিয়ালিজম বলা হয়। যেমনটি আমরা জানি যে ভারতীয় উপমহাদেশে ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম এসেছিল পর্তুগিজরা। এই পর্তুগিজরা কি আমাদের উপর তাদের সাংস্কৃতিক আধিপত্য, সাংস্কৃতিক প্রভাব কি বিস্তার করতে পেরেছিল বা সক্ষম হয়েছিল বা করেছিল, যে কারণে কিন্তু এখন পর্যন্ত আমরা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মানুষগুলো কিছু পর্তুগিজ শব্দ কিন্তু ব্যবহার করি। এরপরে ডাচরা এসেছিল, এরপরে ড্যানিশরা এসেছিল, ফরাসিরা এসেছিল, ইংরেজরা এসেছিল, পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে কেউ আগে পরে এসেছিল। সর্বশেষ সবচেয়ে বেশি মাত্রায় ক্ষমতায় ছিল ইংরেজরা, অর্থাৎ প্রায় 190 বছর, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর ব্রিটিশরা এই ভারতবর্ষে ক্ষমতা ছিল। থাকার পরে তারা তাদের ভাষা, অর্থাৎ ইংরেজি ভাষা, তাদের আইন কানুন, এখন পর্যন্ত আমরা ব্রিটিশ ব্যুরোক্রেসিকে বিলং করি। আমরা আমাদের সিভিলিয়ান যত ল আছে, মিলিটারি যত ল আছে এবং যত ল আছে, যত আইন আছে, সবগুলো কিন্তু অলমোস্ট আমরা ব্রিটিশদেরকে ফলো করি। সেই ব্রিটিশ ধাঁচে কিন্তু আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল ল, যদি আপনাকে বলি, যদি আপনি বিশেষ ক্যাডার অফিসার হিসেবে চাকরি পেতে চান, তাহলে আপনাকে কিছু আইন তো পড়তে হবে। এভিডেন্স অ্যাক্ট 1872 সাল, 1860 সালে পেনাল কোড, এরপরে 1943 সালের যেটা পিআরবি, পুলিশ রেগুলেশন বেঙ্গল, তারপরে যেটি 1898 সালে সিআরপিসি, এরকমভাবে অনেক কিছু আছে যেগুলো ব্রিটিশদের। তাহলে এই যে ব্রিটিশরা ভারতবর্ষে 190 বছর ক্ষমতায় থাকাকালে তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের আইন, তাদের ব্যবস্থা, তাদের চিন্তাধারা, তাদের মূল্যবোধ এই ভারতীয় উপমহাদেশের মানুষগুলোর মধ্য দিয়ে বিকশিত করার চেষ্টা করেছে এবং সেটা সফলকামও হয়েছে। এবং ব্রিটিশরা 1947-এ ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট ডিভাইডেড হওয়ার পর থেকে তারা কিন্তু চলে গেছে, বাট সেই 1947-এর পর থেকেও টিল নাও আমরা কিন্তু সেই ব্রিটিশদের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, মূল্যবোধ এগুলো এখন পর্যন্ত লালন করে চলেছি, এগুলো এখন পর্যন্ত ধারণ করে চলেছি। তার মানে তাদের যে প্রভাব এখন পর্যন্ত রয়ে গেছে আমাদের কালচারে। দিস ইজ কল্ড কালচারাল কলোনিয়ালিজম। তার মানে হচ্ছে যে এখানে কালচারাল কলোনিয়ালিজমে মিলিটারি বিষয়টি থাকে না, ইকোনমিক বিষয়টি থাকে না, সরাসরি রাষ্ট্র দখল করার একটা বিষয় থাকে না, কিংবা পলিটিক্যালি ইনফ্লুয়েন্সের ব্যাপারও খুব বেশি থাকে না। মূল ব্যাপারটা হচ্ছে যে আমি আমার কালচারকে অন্য জাতির কালচারের মধ্য দিয়ে আমার এই কালচারটাকে প্রকাশ করব। আমার এই কালচার দ্বারা অন্য জাতির কালচার ইনফ্লুয়েন্সড হবে, আমার এই কালচার দ্বারা অন্য জাতির কালচার ডমিনেটেড হবে, আমার এই কালচারটা হবে সুপ্রিয়র, তার কালচারটা হবে সাবঅর্ডিনেট। এই যে সিস্টেম, এই যে টেন্ডেন্সি, এই যে মেন্টালিটি, এই যে ব্যবস্থা, এটাকে বলা হয় কালচারাল কলোনিয়ালিজম। এখন এতগুলো কথা বলে আমি আপনাকে বুঝালাম, এখন আপনাকে ভাইবা বোর্ডে গিয়ে আনসারটা দিতে হবে। ভাইবা বোর্ডে আপনাকে জিজ্ঞাসা করতে পারে কলোনিয়ালিজম কি, কালচারাল কলোনিয়ালিজম কি, এম্পেরিয়ালিজম কি, এম্পেরিয়ালিজম এবং কলোনিয়ালিজম কি সেম কিনা, নিউ কলোনিয়ালিজম কি, নিউ এম্পেরিয়ালিজম কি, গ্লোবালিজম কি, গ্লোবালাইজেশন কি, কসমোপলিটনিজম কি, অনেকগুলো প্রশ্ন কিন্তু এর সাথে রিলেটেড। তো সেগুলো বিষয় সম্পর্কে আপনাদেরকে আমি পর্যায়ক্রমে বলবো, আপনারা এগুলো নিয়ে পড়াশোনা করবেন। তাহলে সংক্ষেপে আজকের যে আলোচনা ছিল কালচারাল কলোনিয়ালিজম মানে সাংস্কৃতিক ঔপনিবেশিকতা বা সাংস্কৃতিক উপনিবেশবাদ। এটির মূল কথাই হলো যে সংস্কৃতি দ্বারা
আমার সংস্কৃতি দ্বারা আপনার সংস্কৃতিকে গ্রাস করা। যদিও আমি একটু যদি বলি যে এই যে সাংস্কৃতিক আগ্রাসন, এটা কিন্তু একটু ভিন্ন কথা। সাংস্কৃতিক আগ্রাসন এবং সাংস্কৃতিক ঔপনিবেশিকতা কিংবা উপনিবেশিকতা বা দুটো কিন্তু ভিন্ন কথা। সাংস্কৃতিক আগ্রাসন কিন্তু একটু বেশি মাত্রায় একটু বেশি প্রভাব বিস্তার করে, সেটির প্রসঙ্গ ভিন্ন। তাহলে সংক্ষেপে কালচারাল কলোনিয়ালিজমের মূল কথা হচ্ছে একটা জাতি তার নিজস্ব কালচার অন্য একটা জাতির কালচারের মধ্য দিয়ে প্রকাশ করতে চায়, প্রভাব বিস্তার করতে চায়, এটিকে কালচারাল কলোনিয়ালিজম বলা হয়। তো এরকম অসংখ্য ইনফরমেশন আপনাকে ভাইবা প্রস্তুতি রিলেটেড আপনাকে পড়তে হবে। বর্তমানে আমার 45তম BCS এর নতুন ভাইবা ব্যাচ, 3টা ভাইবা ব্যাচে অ্যাডমিশন চলছে। 45 নম্বর ব্যাচ, 46 নম্বর ব্যাচ, 47 নম্বর ব্যাচ। 44তম BCS এই মুহূর্তে আমি প্রায় 600 স্টুডেন্ট পড়াচ্ছি। 45তম BCS এর কার্যক্রম হয়তো দ্রুত শুরু করবে। 44তম BCS এর রেজাল্ট দেওয়ার পরে তখন হয়তো সময় পাবেন না। আপনারা এখন থেকে ভাইবার প্রস্তুতি নেবেন। আর এই ভাইবার প্রস্তুতি রিলেটেড মিলনস BCS কেয়ার, এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে প্রচুর পরিমাণে ভিডিও আছে, এই ভিডিওটি আপনারা দেখতে পারবেন এবং আপনারা প্রস্তুতি নিতে পারবেন। আর যদি আপনারা কেউ আমার BCS ভাইবার 2829 একটু ভুল হচ্ছে নম্বরটা 01712282980, এটা 29, এটা 29। আবার বলছি 01712282980। হ্যাঁ, এই নম্বরে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। এটা আমার হোয়াটসঅ্যাপ নম্বর। বিশেষ ভাইবা প্রস্তুতি রিলেটেড যে কোনো তথ্য আমার কাছে আপনারা পাবেন। আরেকটু কথা আপনাদেরকে সতর্ক করে দিই, বর্তমানে এখন আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আছি। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনি যে কোনো প্রশ্নের উত্তর প্রস্তুত করবার জন্য আপনাকে সহায়কের ভূমিকা পালন করছে AI বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু মনে রাখবেন, আপনি কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না, আপনি হিউম্যান ইন্টেলিজেন্স। তো BCS এর ভাইবা বোর্ডে অনেক ছেলে মেয়ে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে একটা প্রশ্নের উত্তর রেডি করে হুবহু সেই ভাষায় সে প্রকাশ করে। একটা ছেলে বা একটা মেয়েকে ভাইবাতে ফেল করানোর জন্য এটাই যথেষ্ট যে তার নিজস্বতা বলে কিছু নেই, সে অন্য কারোর বই মুখস্থ করছে কিংবা অন্য একটা AI থেকে তার উত্তর রেডি করছে। আপনি ততটুকু ভাইবা বোর্ডে প্রকাশ করবেন। আপনি যেমনটি তেমনটি ভাইবা বোর্ডে প্রকাশ করবেন। যেটা আপনার নেই সেটা প্রকাশ করবেন, যেটা আপনার নেই। যেটা আপনার আছে সেটা প্রকাশ করবেন, এটা আপনার আছে। আপনাকে প্রমাণ করতে হবে যে ইউ আর সামথিং, ইউ আর নট নাথিং, ইউ আর নট এভরিথিং। বাট যদি আপনি প্রমাণ করতে চান যে ইউ আর এভরিথিং, তাও আপনার জন্য খারাপ। ইউ আর নাথিং, তাও আপনার জন্য খারাপ। আর আপনার যেটা জানা আছে সেটা আপনার মতো করে ভাইবা বোর্ডে প্রকাশ করবেন। আমি ভাইবা বোর্ডের মক ভাইবা বোর্ডে থাকি, বিভিন্ন প্রতিষ্ঠানে পাবলিক সার্ভিস কমিশনের একাধিক মেম্বার, সরকারি সাবেক সচিব, এনাদের সাথে আমি কাজ করেছি। এটা আমি তাদের কাছ থেকে শিখেছি যে ভাইবা বোর্ড একটা প্রার্থীকে তার ন্যাচারাল এক্সপ্রেশনটি চায়। আর্টিফিশিয়াল এক্সপ্রেশন কিংবা ওভার স্মার্টনেস এটা বোর্ড আসলে প্রত্যাশা করে না। Hints are enough for the wise. I think I have been able to make you understand what I want to say. So Kaji, those who are BCS Viva candidate, if you are interested to join my Viva course, please contact with me 01712282980, as well as Milon's BCS Care. This is my YouTube channel. No more today. Best of luck. Assalamu alaikum.